ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। ডেটা প্রসেসিং এবং ম্যানিপুলেশন মডিউলে আমরা দেখব কিভাবে প্যান্ডাস লাইব্রেরি ইউজ করে টেবুলের ডাটা প্রসেস করতে হয় এবং ম্যানিপুলেট করতে হয়। সো প্রথমে আসে টেবুলের ডেটা কি জিনিস। টেবুলের ডেটা হচ্ছে একটা ডেটা ফরম্যাট যেখানে আমাদের রো থাকবে এবং কলাম থাকবে, অর্থাৎ একটা 2D ডেটা ফরম্যাট যেখানে রো আছে এবং কলাম আছে। এবং টেবুলের ডাটা বিভিন্ন ফাইল ফরম্যাটে স্টোর করা হয়, যেমন স্প্রেডশিট বা এক্সেল ফাইল, CSV, HTML টেবিল, JSON, SQL টেবিল এক্সেট্রা। এবং অনেক ফরম্যাট আছে। মোটামুটি সেই সবগুলার স্ট্রাকচার সেম। আমাদের রো থাকে এবং কলাম থাকে। এবং পান্ডাস হচ্ছে পাইথনে বা স্পেশালি ডেটা সায়েন্স ডোমেইনে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লাইব্রেরি, যেটা দিয়ে আমরা ডেটা লোড করতে পারি, ডেটা প্রসেস করতে পারি, কোয়েরি করতে পারি, যেটা ডেটার স্ট্যাটিস্টিক দেখতে পারি, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। আজকে টিউটোরিয়াল আমরা একটা CSV ফাইল নিব এবং পান্ডাস দিয়ে CSV ফাইলটা অ্যানালাইজ করব। CSV ফাইল কি জিনিস? CSV এর ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস। সো এখানে আমাদের কিছু ভ্যালুস আছে বা একটা CSV ফাইলের স্ন্যাপশট আছে। এখানে আমরা দেখতেছি যে ডেট, কমা নিউ কেসেস, কমা নিউ ডেটস, কমা নিউ টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইটালির COVID-19 এর ডেইলি স্ট্যাটিস্টিক ডেটা। সো এখানে আমাদের 4টা কলাম আছে এবং 4টা কলামের ভ্যালু আছে। এই ফাইলটা এটা CSV ফাইল। CSV ফাইল এটা যদি আমরা ওপেন করি, আপনার মাইক্রোসফট এক্সেল এ ওপেন হবে। ওকে, এবং দেখতে এক্সেল ফাইলের মতোই মনে হয়। সো এক্সেল ফাইলের সাথে CSV ফাইলের ডিফারেন্স কি? এক্সেল হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোপ্রাইটারি ডেটা ফরম্যাট, যেটাতে আপনি ইচ্ছা মতো ফরম্যাটিং করতে পারবেন, ফর্মুলা অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এবং সেটা স্টোর থাকবে। কিন্তু CSV তে এটা পসিবল না। এখানে ফরম্যাটিং করতে পারবেন, সেভ করতে পারবেন না। ঠিক আছে, সেভ করলে মানে এই ফরম্যাটিংটা থাকবে না। সেভ করে যদি আপনি রাখেন, সেটা আবার এক্সেল ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। তো CSV হচ্ছে একটা সিম্পল অ্যাপ্রোচ। CSV ফাইলটা যদি আমি একটা কোড এডিটর ওপেন করি এবং এক্সেলটা আমি পাশাপাশি রাখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে কলামগুলো আছে, ডেট, নিউ কেসেস, নিউ ডেটস, নিউ টেস্ট, ঠিক আছে, এই কলামগুলাই উপরে আছে। এখানে কমা দিয়ে সেপারেট করা আছে এবং পরবর্তী লাইনে একটা রো দেখতে পাচ্ছি, সেখানে আমাদের ডেট আছে, নিউ কেসের ভ্যালু আছে, নিউ ডেটস এর ভ্যালু আছে এবং নিউ টেস্টের ভ্যালু নাই। ঠিক আছে, এই জন্য এখানে দেখেন নিউ টেস্টের ভ্যালু নাই, বাকি সবগুলো কমা দিয়ে সেপারেট করা আছে, যেটা আমরা ভ্যালু দেখতে পাচ্ছি। এবার আমরা যদি একটু নিচে যাই, যেমন ধরেন 112 নম্বরে যাই, 112 নম্বর রোতে, এখানে দেখেন এই নিউ টেস্টের ভ্যালু আছে। ঠিক আছে, এখানে যদি আমরা 112তে যাই, ঠিক আছে, নিউ টেস্টের ভ্যালু আছে। সো কমা সেপারেটেড ভ্যালুস যে ফাইল, সেখানে ভ্যালুগুলো কমা দিয়ে সেপারেট করা থাকে এবং এভাবে স্টোর হয়। ঠিক আছে, ইন্টারনালি এটা একটা TXT ফাইল। প্রাইমারিলি ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিসের জন্য সবসময় CSV ফাইল ইউজ করা হয়, তবে আরো ডেটা ফরম্যাট আছে, যেমন পার্কুইট ফরম্যাট, ওটাতে ডেটা কম স্টোরেজ ইউজ করে। ঠিক আছে, এবং SQL তো আছে। তো আমাদের এই আজকের লেকচারে মূলত আমরা CSV ফাইল নিয়ে কাজ করব এবং ইন ফিউচার আমরা বিভিন্ন অ্যানালাইসিসের জন্য তখন ডিফারেন্ট ফাইল ফরম্যাটও এক্সপ্লোর করব। তো CSV ফাইল পান্ডাসে কিভাবে রিড করে, আমি এই লিংকে আপনারা ক্লিক করতে পারেন চাইলে। এই লিংকে একটা এই যে এই ফাইলটা স্টোর করেছি, ঠিক আছে, সেই ফাইলটা ফার্স্ট আমরা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করতে পারি? তো ডাউনলোড করার একটা উপায় হচ্ছে, আপনি পাইথনের এই লাইব্রেরিটি ইউজ করতে পারেন বা প্যাকেজটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ইউআরএল লিব দিয়ে আমরা এই যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করব এবং ডাউনলোড করে কি নেম সেভ করবো ইটালি COVID-19 ডেইলি স্ট্যাটস CSV। ঠিক আছে, যখন আমরা এটা রান করব, এক্সেলটা রান করব, সে এই লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করবে, ডাউনলোড করে এই নামে সেভ করবে। কোথায় সেভ করবে? আমাদের গুগল কোলাবে এই ফাইল সিস্টেমে। ইন কেস এখানে যদি আপনার শো না করে, আপনি রিফ্রেশে ক্লিক করবেন, শো করবে। এরপর আপনি চাইলে পান্ডাস ইনস্টল করতে পারেন। ঠিক আছে, কমান্ডটা রান করলে পান্ডাস ইনস্টল হয়ে যাবে। পেপ ইনস্টল পান্ডাস। গুগল কোলাবে এটা বিল্ট ইন ইনস্টল থাকে, আমাদের ইনস্টল করার দরকার নেই, বাট আপনি চাইলে ইনস্টল করতে পারেন, বা লোকালে যদি আপনি রান করে থাকেন তখন তো ইনস্টল করতেই হবে। আচ্ছা, এবার আমরা পান্ডাস লাইব্রেরি ইম্পোর্ট করব। কিভাবে ইম্পোর্ট করা যায়? আমরা অন্য যে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করি, আমরা প্রিভিয়াস নাম পাই যেভাবে ইম্পোর্ট করছি সেভাবে ইম্পোর্ট করব। ইম্পোর্ট পান্ডাস এবং SPD, আমরা PD alias দিয়ে সেটা ইম্পোর্ট করব।
তাহলে হবে কি যে আমরা বারবার পান্ডাস এভাবে লেখা লাগবে না। ঠিক আছে? ছোট করে আমরা পিডি লিখতে পারবো। পিডি লিখে আমরা পান্ডাসের যে মেথড গুলো আছে সেগুলো ইউটিলাইজ করতে পারবো। তো একটা ফাইল আমরা কিভাবে রিড করতে পারি? সো রিড করার সহজ উপায় হচ্ছে পিডি। পান্ডাসের ফাইল রিড করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আচ্ছা ফার্স্ট আমরা রেজাল্টটা রান করি। পান্ডাস ফাইল রিড করবো কিভাবে? পিডি ডট রিড। ওকে, রিডের পর আমরা এটা আন্ডারস্কোর দেবো এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেথড আছে পান্ডাসে, যেমন রিড সিএসভি, রিড ক্লিপবোর্ড, রিড এক্সেল, ওকে, রিড এইচটিএমএল, রিড জেসন, রিড পারকুয়েট। সো আমরা চাচ্ছি যে আমরা সিএসভি ফাইল ওপেন করব বা লোড করব, এবং এই মেথডের সিএসভি যে রিড সিএসভি যে মেথড, এই মেথডে আপনি আপনার যে সিএসভি ফাইলটার প্যাথ আছে বা নাম আছে সেটা পাস করবেন। পাস করার পর সে ফাইলটা লোড হবে। সো আমি এই যে এই নাম যেটা আছে সেটাই আমি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি এবং এখানে পেস্ট করলাম। আমাদের এই ফাইলটা লোড হলো এবং লোড হওয়ার পর এই একটা ফরম্যাটে সেটা শো করতেছে। ঠিক আছে, এই যে ফরম্যাটটাতে শো করতেছে সেটাকে আমরা বলবো ডেটা ফ্রেম। পান্ডাসে যখনই আমরা 2D কোনো জিনিস নিয়ে কাজ করব তাকে আমরা বলবো ডেটা ফ্রেম। যখন 1D জিনিস নিয়ে কাজ করব তখন সেটা করবো সিরিজ। সো এখানে যেহেতু 2D আসছে, রো আছে, কলাম আছে, এটাকে আমরা বলবো ডেটা ফ্রেম। সো ডেটা ফ্রেমে কি দেখা যাচ্ছে? ডেটা ফ্রেমে আমরা ফার্স্টের 5টা ভ্যালু দেখতে পাচ্ছি, 5টা রো দেখতে পাচ্ছি, এবং লাস্টের 5টা রো দেখতে পাচ্ছি। এবং আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিচ্ছে, যেমন 247টা রো আছে এবং 4টা কলাম আছে। এই যে ডেটা ফ্রেমটা আছে, ডেটা ফ্রেমটা আমরা কোন একটা ভেরিয়েবল স্টোর করতে হবে। আমরা সে কিভাবে করব? আমরা কোভিড ডিএফ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেখানে এই ডেটা ফ্রেমটা স্টোর করলাম। So আমরা নামের শেষে আন্ডারস্কোর ডট ডিএফ কেন ইউজ করলাম? এটা একটা কনভেনশন। আপনি যখন ডেটা ফ্রেম ইউজ করবেন তখন এটা গুড প্র্যাকটিস যে নামের শেষে আন্ডারস্কোর ডিএফ দিয়ে ভেরিয়েবলটা ক্রিয়েট করবেন। আমরা আমরা ডেটা ফ্রেম লোড করলাম। এখন আমরা ডেটা ফ্রেমের টাইপ চেক করি। আমরা টাইপ মেথডের মাঝে কোভিড ডিএফ ভেরিয়েবলটা পাস করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পান্ডাস ডেটা ফ্রেম টাইপ। আমাদের কারো বলতেছে যে 2 ডাইমেনশনাল, সাইজ মিউটেবল, অর্থাৎ আপনি ভ্যালু গুলা বা রো গুলা বাদ দিতে পারবেন। ঠিক আছে, নতুন রো অ্যাড করতে পারবেন। মিউটেবল মানে এডিট করা যায়, সোজা কথায় মিউটেবল মানে আপনি মডিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন। ইমিউটেবল মানে হচ্ছে আপনি ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, তো আমরা কবে ডিএফ দেখি, আমরা কবে আন্ডারস্কোর ডিএফ এটা লিখলাম, লেখার পর আমাদেরকে এখানে ডেটা ফ্রেমটা শো করতেছে। ফাইন। আমরা ডেটা ফ্রেমে কি কি দেখলাম? যে আমাদের 4টা কলাম আছে, 4টা কলাম আছে ডেট, নিউ কেসেস, নিউ ডেটস, নিউ টেস্ট। সো ডেট দেখে আমরা বুঝতেছি যে আমাদের একটা কিছু ডেট আছে, যে কোন দিন কি হয়েছে। সো এখানে 1 দিন 2 দিন এরকম করে ডেট দেওয়া আছে, এবং প্রতিদিন যে যে কটা নতুন কেস হয়েছে সেটার সংখ্যা দিচ্ছে, যে কটা নতুন ডেথ হয়েছে সেগুলো সংখ্যা দিচ্ছে, এবং যে কটা নতুন টেস্ট বা নতুন টেস্ট পজিটিভ আসছে সেটার সংখ্যা দিচ্ছে। সো আমরা আগে দেখছি যে যে ভ্যালুগুলো এমটি ছিল, পান্ডাস সেগুলোকে নেন বলতেছে। ঠিক আছে, নট এ নাম্বার। যখন কোনো ভ্যালু থাকবে না তখন সেটা নট এ নাম্বার হবে। এগুলা কিন্তু জিরো। ঠিক আছে, জিরো অর্থাৎ ভ্যালু আছে, কিছু হলেও ভ্যালু আছে, বাট এমটি থাকলে তখন আপনার নট এ নাম্বার আসবে। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ডেটা স্টার্ট হচ্ছে 1st জানুয়ারি 2020 থেকে এবং শেষ হচ্ছে 3rd সেপ্টেম্বর 2020-তে। সো আমরা দেখি যে কি কি মেথড আছে পান্ডাস। পান্ডাস একটা মেথড হচ্ছে কবে ডিএফ বা আমরা যে কোনো ডিএফ নিব ডট ইনফো। আপনি যখন ডট ইনফো রান করবেন তখন আপনি ডেটা ফ্রেমের যে কলাম আছে কলামগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন দিবে, যেমন নন নাল কাউন্ট। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, নাল নেন সেম জিনিস বোঝায় এখানে। সেখানে দেখবেন নন নাল কাউন্ট। নন নাল কাউন্ট মানে একটা নেন ভ্যালু নাই। তো আমাদের টোটাল রো হচ্ছে 247টা, এবং এখানে নন নাল কাউন্ট হচ্ছে 247, মানে 247টা ভ্যালু আছে। নিউ কেসেস এর বেলাও সেম, নিউ ডেথস এর বেলাও সেম, নিউ টেস্ট হচ্ছে 135টা, তার মানে এখানে 135টার ভ্যালু আছে, বাকিগুলোর ভ্যালু নাই। এবং আমাদের ডেটা টাইপে দেখাচ্ছে, যেমন ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। ওকে, সো এটা একটা টেক্সট আকার আছে, এবং বাকি যে 3টা আছে এই 3টা ডেটা টাইপ ফ্লোট 64। ঠিক আছে, ফ্লোট 64 আমাদের নামপাই এর ডেটা টাইপ। ঠিক আছে, পান্ডাস ইন্টারনালি নামপাই ইউজ করে। এরপর সেকেন্ড যেই মেথডটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ডেসক্রাইব। সো ডেসক্রাইব কি করে? আপনার যেই নিউমেরিক্যাল কলামগুলো আছে, আমাদের এখানে নিউমেরিক্যাল কলাম কি আছে? আমাদের নিউমেরিক্যাল কলাম 3টা, নিউ কেসেস, নিউ ডেটস, নিউ টেস্ট।
ঠিক আছে? এই যে নিউমেরিক্যাল কলামগুলো আছে সেগুলো একটি স্ট্যাটিস্টিক আমাদেরকে শো করবে। সো স্ট্যাটিস্টিক গুলো কি শো করতেছে? আমাদের কাউন্ট শো করতেছে। সো কাউন্ট হচ্ছে এই নো নাল যে কাউন্টটা শো করছে এক্সাক্ট সেম কাউন্টটাই। মিন অর্থাৎ গড়, প্রতিটা ভ্যালুর জন্য গড় শো করতেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শো করতেছে, মিন ভ্যালু, ঠিক আছে? বা মিনিমাম ভ্যালু। সো নিউ টেস্টের বেলা আমরা বুঝলাম যে মিনিমাম এতটা টেস্ট হয়েছে, ভালো কথা। নিউ ডেথের বেলা আমাদের -31 আসছে, নিউ কেসেস এর এখানে -148 আসছে। সো নর্মালি ডেথ বা নিউ কেস সেটা তো কখনো মাইনাস হয় না, তাই না? সো অবভিয়াসলি ডেটা এখানে কিছুটা ভুল আছে, এবং আমরা পরবর্তীতে প্রসেসিং সময় আমরা দেখবো কিভাবে এই ভুলগুলো হ্যান্ডেল করা হয়। আর আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন 25%, 50%, 75%, ঠিক আছে? ম্যাক্স তো না হয় বুঝলাম যে ম্যাক্সিমাম ভ্যালু, বাট এই তিনটা কি? সো একটা এক্সাম্পল নেই, আমরা একটা অ্যারে নিলাম, ঠিক আছে? এখানে আমরা 1 নিলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। যেখানে 12টা এলিমেন্ট আছে, 12টা এলিমেন্ট। তো এখানে আমরা এটাকে 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগে আমাদের 3টা করে এলিমেন্ট আসতেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10, 11, 12। সো এটা আপনার ডেটা সেটকে টোটাল 4টা ভাগে ভাগ করতেছে বা 4টা কোয়ার্টাইলে ভাগ করতেছে। এবং 25% হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইলের ম্যাক্সিমাম ভ্যালু, 50% হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইলের ম্যাক্সিমাম ভ্যালু, 75 হচ্ছে থার্ড কোয়ার্টাইলের ম্যাক্সিমাম ভ্যালু, এবং ম্যাক্স হচ্ছে ফোর্থ কোয়ার্টাইল বা একদম সবচেয়ে বড় যে ভ্যালুটা সেটা। এবার আমরা দেখতেছি যে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কলামস প্রপার্টি। আমরা দেখলাম যে ডেটা ফ্রেম হচ্ছে একটা অবজেক্ট। ওকে, সো এই অবজেক্টের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কলামস। আমরা যখন ডট কলামস কল করব, আমাদেরকে একটা এরকম লিস্ট প্রোভাইড করা হবে। এই লিস্টের মধ্যে আমরা দেখবো যে এখানে কি কি কলাম আছে। সো আমাদের 4টা কলাম আছে, আমাদেরকে 4টা কলাম প্রোভাইড করছে। এরকম আরেকটা প্রপার্টি হচ্ছে শেপ, যেটা আমরা নাম পাইতেও দেখে আসছি। শেপ আপনার ডেটা ফ্রেমের শেপ দেখাবে, যে কতটা রো আছে, কয়টা কলাম আছে। রিক্যাপ করি, আমরা দেখলাম যে pandas দিয়ে কিভাবে CSV ফাইল লোড করা হয়, আমরা ইনফো মেথড দেখলাম, আমরা ডেসক্রাইব মেথড দেখলাম যেটা স্ট্যাটিস্টিক শো করে, এবং আমরা কলাম এবং শেপ দুইটা প্রপার্টি দেখলাম। কলাম দিয়ে আমরা কলামগুলোর নাম পেয়ে যাচ্ছি, এবং শেপ দিয়ে আমরা ডেটা ফ্রেমের শেপ পাচ্ছি। তো এখন পান্ডাসের যে রো গুলো আছে, এই রো গুলো থেকে আমরা ইনফরমেশন কিভাবে অ্যাক্সেস করবো। So আমরা দেখলাম যে কিভাবে পুরোটা একসাথে প্রিন্ট করে, বাট সেটা খুব একটা হেল্পফুল না। So আমরা দেখি যে পান্ডাসের ইন্টারনাল ডেটা কিভাবে স্টোর হচ্ছে। পান্ডাসের ইন্টারনাল মূলত একটা ডিকশনারি আকারে থাকে, ঠিক আছে? ডিকশনারিতে কলামগুলো কি আকারে থাকে, এবং যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো লিস্ট আকারে থাকে, ঠিক আছে? এই যে এই ডিকশনারিটা আছে, এই ডিকশনারিটা যদি আমরা রান করি, এই ডিকশনারির নিউ কেসেস, ঠিক আছে? নিউ কেসেস কিটা যদি কল করা হয়, কল করলে আমাদেরকে নিউ কেসেস এর যে লিস্টটা আছে সেটা প্রোভাইড করবে। সিমিলারলি আমরা যদি পান্ডাসের ডেটা ফ্রেমের এই কলামকে কল করি, আমাদের এই কলামের সবগুলো ভ্যালু এরকম লিস্ট আকারে প্রোভাইড করবে বা শো করবে, ঠিক আছে? আমরা দেখি আমাদের এটা হচ্ছে যে ডিকশনারিটা একটু উপরে উপরে যে ডিকশনারিটা ক্রিয়েট করছে, সেই ডিকশনারির এখানে যদি একটা কি দেওয়া হয়, ডিকশনারি আমরা দেখছি, আপনি যদি ডিকশনারি না বুঝে থাকেন, আমাদের পাইথন মডিউলের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে ডিকশনারি নিয়ে আলোচনা করা হয়েছে। সো ডিকশনারি কোন একটা কি এর ভ্যালু অ্যাক্সেস করতে হলে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কি এর নাম লিখি, ঠিক আছে? কোটেশন দিয়ে কি এর নাম লিখি, তখন আমাদেরকে ভ্যালুগুলো প্রোভাইড করে। একই রকম এটা হচ্ছে আমাদের পান্ডাস ডেটা ফ্রেম, যেটা কপি ডেটা ফ্রেম। সেখানে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করবো এবং একটা কলামের নাম লাগবো। ওকে, এখানে একটা কলামের নাম লাগবে, একটা কলামের নাম লিখে এন্টার করলে আমাদেরকে সেই পুরো কলামটা ভ্যালুগুলো প্রোভাইড করবে। এবং আমরা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে যখন 2D থাকবে পান্ডাসে কোনো কিছু, সেটা হবে ডেটা ফ্রেম। যখন 1D থাকবে সেটা হবে সিরিজ। সো এখানে আমাদের শুধুমাত্র একটা কলাম আসছে, ঠিক আছে? এখানে কিন্তু সেই ইয়েটা নাই, মানে আরো রো এর মধ্যে যে মাল্টিপল কলাম থাকে জিনিসটা নেই। তো যখন এরকম সিঙ্গেল কলাম প্রোভাইড করা হবে বা আপনাকে একটা সিঙ্গেল রো প্রোভাইড করা হবে, তখন সেটার টাইপ হবে সিরিজ। সো আমরা চলুন টাইপটা চেক করি। এই যে আমাদের ডেটা ফ্রেম এবং আমরা একটা কলাম অ্যাক্সেস করলাম, এই জিনিসটা যদি আমরা একটা টাইপ ফাংশনের মাঝে পাস করি, তখন আমাদের বলবে যে এটা পান্ডাস ডট সিরিজ ডেটা টাইপের একটা অবজেক্ট। ওকে, সো এখানে ডিটেলস বলা আছে যে ওয়ান ডাইমেনশনাল এনডি অ্যারে। তারা নামপাই করে আসছে, তারা আশা করি বুঝতে পারছে এটা একটা নামপাই ভেক্টর ইন্টারনালি। ওকে, এবং আপনি যে কলামটা আছে, ঠিক আছে, আমরা যে কলামের ভ্যালুগুলো অ্যাক্সেস করতেছি,
এখানে যে কোনো একটার ইন্ডেক্স, যে কোনো একটার ভ্যালু আপনি নিতে পারেন। এখানে পাশে ইন্ডেক্স দেওয়া আছে। সো আমরা চাচ্ছি যে ফোর্থ ইন্ডেক্সে যেই এলিমেন্ট আছে সেটার ভ্যালু অ্যাক্সেস করবো। সো কিভাবে করবো? আমরা প্রথমে নর্মালি যেইভাবে কলামটা অ্যাক্সেস করি, ফার্স্ট এটা লিখি। আমরা কলাম এভাবে অ্যাক্সেস করি। ওকে, ডেটা ফ্রেমের নাম লিখি, স্কোয়ার ব্র্যাকেট, এরপর কলামের নাম। পুরো কলামটা আমরা অ্যাক্সেস করছি, বাট আমরা চাচ্ছি যে ফোর্থ এলিমেন্ট অ্যাক্সেস করতে। ফোর্থ এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করবো? অ্যারেতে আমরা যেভাবে করি ওই রকমই, স্কোয়ার ব্র্যাকেটের পর ইন্ডেক্স। রান করলাম, ফোর্থ এলিমেন্টের বা ফোর্থ রো এর ভ্যালু শো করতেছে। এরকম আমরা 100 ইন্ডেক্সে যে ভ্যালু আছে সেটা ভ্যালু শো করতে পারি। আমরা 100 ইন্ডেক্সে যে বা 100 যে রোটা আছে সেটা ডেট শো করতে পারি, নিউ ডেটস এটাও শো করতে পারি। এবং এখানে দেখেন আমাদের দুইটা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হয়েছে। এটা হচ্ছে নর্মাল পাইথনিক অ্যাপ্রোচ, বাট পান্ডাসে একটু ক্লিন অ্যাপ্রোচ আছে। আমরা এটা কিভাবে করবো? আমরা ডট অ্যাট ইউজ করবো। ডট অ্যাটে ফর এক্সাম্পল আমাদের যে ডেটা ফ্রেম আছে, ডেটা ফ্রেমের পর ডট অ্যাট এবং স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা যে ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে যাচ্ছি সেই ইন্ডেক্সটা দিব, বা যে রোটা অ্যাক্সেস করতে যাচ্ছে সেই রো এর ইন্ডেক্সটা দিব। ইন্ডেক্স দেওয়ার পর যে কলামের ভ্যালু অ্যাক্সেস করতে যাচ্ছে সেই কলামের নাম দিব, রো এর ইন্ডেক্স এবং কলামের নাম। যখন রান করব আমাদেরকে সেটার ভ্যালু শো করবে। ওকে, সো এইভাবে আমরা একটা কলাম অ্যাক্সেস করতে পারি। নামপাইতে আমরা একটা কলাম অ্যাক্সেস করতে পারি। আমরা যে কোনো কলামে একটা নির্দিষ্ট রো এর ভ্যালু অ্যাক্সেস করতে পারি। আরো কিছু ওয়েতে আমাদের কলাম অ্যাক্সেস করা আছে, যেমন স্কোয়ার ব্র্যাকেট ছাড়া আপনি ডট দিয়েও অ্যাক্সেস করতে পারবেন। বাট ডট দিয়ে অ্যাক্সেস করার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের কলামের নামগুলোতে যাতে কোনো স্পেস না থাকে। সো এখানে যে কলামগুলো আছে, আমাদের এই ডেটা ফ্রেমের যে কলামগুলো আছে সেগুলোর অ্যাকচুয়ালি কোনো স্পেস নেই। ঠিক আছে, আমরা যদি কলামস প্রপার্টি চেক করি এবং এটা নামগুলো দেখে এখানে কোনো স্পেস নেই। আচ্ছা, যদি স্পেস না থাকে আপনি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, আদারওয়াইজ সবসময় স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করাটাই বেটার। আমরা যদি মাল্টিপল কলাম একসাথে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে কি করব? সিঙ্গেল কলাম অ্যাক্সেস করতে হলে আমরা জানি যে স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে আমরা কলামের নামটা দিয়ে দিলাম, বাট মাল্টিপল কলাম যখন অ্যাক্সেস করতে হয় তখন আপনাকে সে মাল্টিপল কলামের নাম একটা অ্যারের মাধ্যমে দিতে হবে। ওকে, যদি মাল্টিপল কলাম হয় অ্যারের মাধ্যমে দিবেন, আর যদি সিঙ্গেল কলাম হয় ডিরেক্টলি নাম দিয়ে দেবেন। তো আমরা এই দুইটা কলামের ভ্যালুগুলো অ্যাক্সেস করলাম। ঠিক আছে, একই রকম করে আমরা ডেট এবং নিউ কেস সেগুলো অ্যাক্সেস করতে পারবো। যখনই আপনি কোনো নাম পাই কমান্ড রান করার পর এরকম করে আপনার ডেটা ফ্রেম শো করবে, তার মানে হচ্ছে এই অবজেক্টটা নতুন করে একটা ডেটা ফ্রেম রিটার্ন করতেছে। ঠিক আছে, মানে ডেটা ফ্রেমের একটা কপি আপনাকে রিটার্ন করতেছে। তো সেটা আপনি একটা ভ্যারিয়েবল স্টোর করতে পারেন। আমরা এখানে এই দুটা কলাম চাইলাম এবং সে আমাদেরকে এই ডেটা ফ্রেমটা ক্রিয়েট করে দিছে। এখন আমরা যদি ডেট এবং নিউ কেস এটা চাই তাহলে এরকম একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে দিবে, সেটা আমরা কেসেস ডট আন্ডারস্কোর ডিএফ এই ডেটা ফ্রেমে রাখলাম। ঠিক আছে, এবং কেসেস আন্ডারস্কোর ডিএফ প্রিন্ট করলাম। ওকে, সো আমরা এখন ডেটা ফ্রেমে দুটা কলাম দেখতে পাচ্ছি। এবং এছাড়াও আপনি আরো ওয়েতে পুরো ডেটা ফ্রেমের একটা কপি করতে পারেন। ঠিক আছে, যে পুরো ডেটা ফ্রেমের নাম ডট কপি, এই মেথডটা কল করলে পুরো ডেটা ফ্রেমের একটা এক্সাক্ট কপি আপনাকে প্রোভাইড করবে। পুরো ডেটা ফ্রেমের একটা এক্সাক্ট কপি আপনাকে প্রোভাইড করবে এবং এটা আপনি একটা ভ্যারিয়েবল রাখতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানে রাখলাম যে ডেটা আন্ডারস্কোর ডিএফ ডট কপি। ঠিক আছে, এখানে আমরা স্টোর করলাম। সো এটা কেন প্রয়োজন? মাঝে মাঝে ডেটা ম্যানিপুলেশনের সময় আমরা অরিজিনাল ডেটা ফ্রেম যেটা সেটার একটা কপি রাখতে পছন্দ করি, তো তখন আপনি এভাবে একটা কপি রাখতে পারবেন। তখন আমরা দেখলাম যে কিভাবে একটা ডেটা ফ্রেমের কলাম গুলো অ্যাক্সেস করি। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে আমরা শুধুমাত্র একটা রো অ্যাক্সেস করব। তো ডট অ্যাট যে মেথড আছে, ডট অ্যাট মেথডে আপনি একটা কলামের স্পেসিফিক একটা রো এর ভ্যালু পাচ্ছেন। ঠিক আছে, আমরা যদি ডট অ্যাট দিই এবং এর মাঝখানে আমরা একটা রো এর ইন্ডেক্স লিখি 1 2 3। ঠিক আছে, আমরা যদি ডিরেক্ট রান করি এটা রান হবে না। কেন রান হবে না? কারণ এখানে আমাদেরকে আরেকটা প্যারামিটার দিতে হবে বা আর্গুমেন্ট দিতে হবে। ফর এক্সাম্পল আমরা ডেট দিলাম। ঠিক আছে, তাহলে ডেট কলামের যে 123 নাম্বার রো এর যে ভ্যালুটা আছে সেটা আমাদেরকে প্রোভাইড করে, বাট আমরা চাচ্ছি যে পুরো রোটা কিভাবে অ্যাক্সেস করা যায়। সো পুরো রো অ্যাক্সেস করার জন্য আপনি ইউজ করতে পারবেন লক বা আই লক নিয়ে আমরা পরে আলোচনা করবো, বাট প্রাইমারি এখন আমরা দেখবো কিভাবে লক ইউজ করা হয়। সো আপনি যদি লক ইউজ করেন, আমরা যদি কোভিড টিএফ, এখানে লকের মধ্যে আপনি যে ইন্ডেক্সটা লিখবেন, লেটস সে 100, যে ইন্ডেক্সটা লিখবেন সেই রো এর ভ্যালুগুলো আপনাকে প্রোভাইড করবে। এখন প্রতিটা
দেখেন প্রতিটা কলামের ভ্যালুগুলো আমাদেরকে এখানে প্রোভাইড করছে, এবং এটা হচ্ছে 1D আকারে আছে, এখানে কিন্তু ওরকম ডেটা ফ্রেম আকারে নেই। সো এটার ডেটা টাইপ হবে সিরিজ। ঠিক আছে, আমরা আরেকটা দেখি 243। ওকে, সিরিজ। আমরা এটা যদি টাইপ চেক করি তাহলে আমরা দেখবো যেটা সিরিজ আকার আছে, ওয়ান ডাইমেনশনাল অ্যান্ডি অ্যারে। এর আগে আমরা ডেটা ফ্রেমকে ডিরেক্ট কিভাবে ডেটা ফ্রেমের নাম লিখে পুরোটা অ্যাক্সেস করছি। তো তখন দেখা গেছে যে আমরা উপরে 5টা ভ্যালু পাচ্ছি, বা ফার্স্টের থেকে 5টা ভ্যালু পাচ্ছি, লাস্টের থেকে 5টা ভ্যালু পাচ্ছি, এবং মাঝখানে ডট ডট আসতেছে। তো এই ভিউইং অপশনটা হয়তো আপনার কাছে সময় প্রয়োজন নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে। তো আমরা যদি চাই যে আমাদের ফার্স্টের ভ্যালুগুলো শুধুমাত্র আমরা অ্যাক্সেস করবো, সেক্ষেত্রে আমরা যে মেথডটা ইউজ করতে পারি সেটা হচ্ছে হেড। ঠিক আছে, ডেটা ফ্রেম ডট হেড। ডেটা ফ্রেম যখন হেড দিয়ে আপনি রান করবেন, আপনাকে বাই ডিফল্ট ফার্স্টের 5টা রো শো করবে। কিন্তু আপনি যদি হেডের মাঝখানে একটা ভ্যালু দিয়ে দেন, আমরা 6 দিলাম বা 7 দিলাম বা 10 দিয়ে দিলাম, ঠিক আছে, তখন 5টার বদলে আপনাকে এরকম 10টা রো শো করবে। একই রকম যদি টেল দিই, টেল দিলে লাস্টের থেকে 5টা রো শো করবে। আমরা টেলের ভিতরে একটা ভ্যালু দিয়ে দিলাম 4, তাহলে লাস্টের থেকে 4টা ভ্যালু শো করতেছে। হেড এবং টেলের মতো আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল কি করে? স্যাম্পল হচ্ছে র্যান্ডম একটা রো আপনাকে শো করবে, এবং আমরা স্যাম্পলের ভিতরে যদি একটা ভ্যালু দিয়ে দিই, আমরা দিয়ে দিলাম 5, তখন 5টা র্যান্ডম রো সে সিলেক্ট করে আমাদেরকে শো করবে। এবং র্যান্ডমলি যে সিলেক্ট করছে আপনি এখানে সেগুলো ইন্ডেক্সও দেখতে পারবেন যে কোন ইন্ডেক্সে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর নান ভ্যালু আছে। ঠিক আছে, যেমন নিউ টেস্ট যেটা, সেটা শুরু থেকে খুব নান ভ্যালু আছে, লাস্টের দিকেও কিছু কিছু নান ভ্যালু আছে, এবং আমরা যে স্যাম্পল নিলাম সেখানেও প্রচুর নান ভ্যালু আছে। এখন আমরা একটা ট্রাই করি, আমরা যে নিউ টেস্ট যে কলামটা, সেই কলামের ফার্স্ট ইন্ডেক্সে বা ফার্স্ট রোতে যে ভ্যালু আছে সেটা অ্যাক্সেস করি, এবং আমাদেরকে এখানে শো করতে সেটা নেন। ঠিক আছে, আমরা যদি হেডেও দেখি, হেডেও দেখলাম যে আমাদের ফার্স্ট যেই রো সেখানে নিউ টেস্টের ভ্যালুটা হচ্ছে নেন। আমরা এভাবে টাইপও চেক করতে পারি, টাইপ চেক করলে আমাদের 464 আসবে। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আমরা প্রিভিয়াসলি দেখছি যে নামপাইতে যখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করি তখন একটা ডেটা টাইপই থাকে। সো এখানেও সিমিলার, এখানে একটা ডেটা টাইপই থাকবে, একটা কলামে একটা ডেটা টাইপই থাকবে, এবং এখানে বেশিরভাগ ভ্যালু বা এখানে ভ্যালুগুলো যেহেতু ফ্লোট, এই জন্য ফ্লোট দেখাচ্ছে। এখানে ন্যান থাকতে পারে বা এমটি থাকতে পারে, বাট সেটার জন্য আপনার ডেটা টাইপ চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে যদি একটা সিঙ্গেল ভ্যালু থাকতো সেটা ডেটা টাইপও ফ্লোট হতো। বাট আমরা যদি এখানে কোনো একটা স্ট্রিং করে দিই, ঠিক আছে, তো সবগুলা ফোর্স হবে স্ট্রিং ডেটা টাইপে কনভার্ট হতে। তো এগুলো মূলত ডেটা টাইপ নিয়ে আলোচনা। এখন এই যে রো কলামটা আছে আমাদের, এই কলামের ফার্স্ট যেই নন নাল ভ্যালু বা ফার্স্ট যেই নিউমেরিক্যাল ভ্যালু সেটা কোন ইন্ডেক্সে আছে আমরা চেক করবো। তো সেটা চেক করার একটা মেথড আছে, সেটা হচ্ছে ফার্স্ট ভ্যালিড ইন্ডেক্স। ফার্স্ট ভ্যালিড ইন্ডেক্স যখন আমরা রান করবো, আমাদেরকে একটা ইন্ডেক্স বলবো, সেটা হচ্ছে 110। মানে এই যে আমাদের ভ্যালুগুলা নান আছে 110th রোজ যেটা আছে সেখানে গিয়ে আমরা একটা ভ্যালু পাবো। সো আমরা চাইলে এখন 110th যে রোটা আছে সেটাও চেক করতে পারি, বা সেটার আশপাশের যে রো গুলো আছে সেগুলো সহ চেক করতে পারি। আমরা এর আগে অ্যারেতে আমরা দেখছি যে কিভাবে রেঞ্জ নিয়ে কাজ করে, এখানে আপনি রেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন। তো যেহেতু 110, আমরা হচ্ছে 108 থেকে স্টার্ট করতেছি, 113 তে শেষ করতেছি। ঠিক আছে, এই রেঞ্জের যে ভ্যালু গুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করব, এবং আমরা এখানে দেখতেছি যে 110-এ আসলেই একটা ভ্যালু আছে। এর আগে সব নাম ছিল, 110-এ গিয়ে আমাদের একটা ভ্যালু চলে আসছে। সো আমরা একটা রিক্যাপ করে এতক্ষণ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কিভাবে একটা কলাম অ্যাক্সেস করা যায়, একটা কলামের কোনো একটা রো এর স্পেসিফিক ভ্যালু কিভাবে অ্যাক্সেস করা যায়, আমরা কিভাবে ডেটা ফ্রেম কপি করে সেটা দেখলাম, আমরা একটা পুরো রো কিভাবে সিলেক্ট করে সেটা দেখলাম, আমরা হেড, টেল এবং স্যাম্পল এগুলোর এক্সাম্পল দেখলাম, এবং আমরা দেখলাম যে কিভাবে যদি সিরিয়ালি সবগুলো নাম থাকে, ফার্স্ট কোনটাতে ভ্যালু আছে সেটা কিভাবে চেক করা যায়, বা ফার্স্ট ভ্যালিড রো কোনটা সেটার ইন্ডেক্স কিভাবে দেখা যায়, সেই মেথডটা সম্পর্কে আমরা জানলাম। ওকে, এরপর আমরা পান্ডাস দিয়ে কিছু ডেটা অ্যানালাইসিস করি। সো ডেটা অ্যানালাইসিস আমরা এখানে খুব একটা ইনডেপথ যাব না, তবে ডেটা অ্যানালাইসিসের সময় সবসময় আপনাকে কোশ্চেন দিয়ে স্টার্ট করতে হবে। যে কোনো ইনসাইট বের করার আগে নিজেকে আপনাকে কোশ্চেন করতে হবে। হোয়াট আর দ্য টোটাল নাম্বার অফ রিপোর্টেড কেসেস এন্ড ডেথস রিলেটেড টু কোভিড-19 ইন ইটালি? মানে কোভিড-19 এর সময় টোটাল কতটা ডেথ হয়েছে। আমরা যদি আমাদের ডেটা ফ্রেমটা দেখি, কোভিড টিএফ,
কতটা রিপোর্টেড কেস, নিউ কেসেস যেটা আছে টোটাল কতটা রিপোর্টেড কেস, আমরা এই কলামে সবগুলো ভ্যালুকে যদি যোগ করে দিই তাহলে আমরা টোটাল কয়টা কেস হয়েছে সেটা আমরা পেয়ে যাব। এবং টোটাল ডেথ বা নিউ ডেথস যে কলামটা আছে, এই নিউ ডেথস কলামটা যদি সবগুলো ভ্যালু আমরা যোগ করে দিই তাহলে টোটাল কতটা ডেথ হয়েছিল সেটা আমরা পেয়ে যাব। সো আমরা যোগ কিভাবে করব, আমরা যদি এই কলামটাকে অ্যাক্সেস করি, কোভিড এর নিউ কেসেস যে কলামটা আছে, কলামের মধ্যে আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করতে পারি, যেমন ডট আমরা পুরোটাকে সাম করতে পারি ডট সাম দিয়ে, পুরোটার মিন বের করতে পারি ডট মিন দিয়ে, যেটা আমরা বলছি নামপাই মডিউলের উপরে আসছিল। সেটা যেহেতু একটা সিরিজ বা ভিতরে ইন্টারনালি এটা হচ্ছে একটা নামপাই অ্যারে। ওকে, সো নামপাই অ্যারেতে আমরা যেভাবে করি আমরা মিন বের করতে পারি বা সাম বের করতে পারি। সো এখানে আমাদের সাম দরকার, আমরা হচ্ছে টোটাল কেসেস আমরা সাম বের করলাম। ঠিক আছে, একই রকম করে আমরা টোটাল ডেটসের সাম বের করতে পারবো। সো এখানে আমরা ডট দিয়ে কলামগুলোকে অ্যাক্সেস করছি, আপনি যদি স্কোয়ার ব্র্যাকেট দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা টোটাল কেসেস সাম বের করলাম, টোটাল ডেটসের সাম বের করলাম, এবং আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দুটা প্রিন্ট করলাম যে টোটাল কেসেস এতটা, টোটাল ডেটস এতটা। সেকেন্ড কোশ্চেন, আমরা নিজেদেরকে কোশ্চেন করলাম হোয়াট ইজ দ্য ওভারঅল ডেথ রেট। ঠিক আছে, ডেথ রেট কত, মানে রেশিও বের করতে হবে যে ডেথ ডিভাইডেড বাই নিউ কেসেস। তো আমরা এভাবে করতে পারি যে টোটাল ডেথ ডিভাইডেড বাই টোটাল নিউ কেসেস, তখন আমাদের ডেথ রেট বের হয়ে যাবে। আমরা ডেথ রেট পেয়ে গেলাম, ডেথ রেট হচ্ছে 0.13, অর্থাৎ বলা যায় যে 13%। ওকে, সো 13% আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। আমরা জাস্ট প্রিন্টে গেলাম, প্রিন্টে গিয়ে আমরা এই ডেথ রেটটা প্রোভাইড করে দিলাম। ওকে, সো পার্সেন্ট করতে হলে আমাদের কি করতে হবে, পার্সেন্ট করতে হলে অবভিয়াসলি আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এবং আমরা এখানে নামের শেষে একটা এখানে সংখ্যাটা শেষে একটা পার্সেন্ট দিব। সো পার্সেন্টের জন্য আমরা প্রিন্ট ফরম্যাটার ইউজ করতেছি, আমরা এফ দিলাম এবং লাস্টে পার্সেন্ট অ্যাড করে দিব, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। সো আমরা পাচ্ছি 13%, বাট আমরা চাচ্ছি যে 13 এর পরে দশমিকের পরে এতগুলো শূন্য না থাকুক। সো এটা আমরা কিভাবে কমাইতে পারি, বা আমরা চাচ্ছি যে এখানে জাস্ট দুইটা সংখ্যা থাকুক, কিভাবে করতে পারি, আমাদের যে ফ্লোটিং পয়েন্ট আছে ফ্লোটিং পয়েন্টের পর আমরা কলন দিব, কলন দেওয়ার পর আমরা প্রেসিশনের পর কয়টা পয়েন্ট থাকবে, ঠিক আছে, আমরা 2টা পয়েন্ট নিতে পারি, 3টা পয়েন্ট নিতে পারি, 4টা পয়েন্ট নিতে পারি, এনিথিং নিতে পারি। আমরা 2টা পয়েন্ট নেই, সো 2টা পয়েন্ট নিলে আপনাকে এভাবে শো করবে। সো এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনাকে এখানে এফ বলে দিতে হবে, ঠিক আছে, যেহেতু এটা ফ্লোটিং পয়েন্ট। ওকে, সো আমরা যদি ডট টু এফ দিই তাহলে ফ্লোটিং পয়েন্টের পর 2 প্রেসিশন পর্যন্ত শো করবে, আমরা যদি 3 দিই 3 প্রেসিশন পর্যন্ত শো করবে। এখন আমরা যদি একটা স্ট্রাকচার্ড সেন্টেন্সের মতো বা একটা স্ট্রাকচার্ড প্রিন্ট স্টেটমেন্ট দিই যে রিপোর্টেড ডেথ রেট ইন ইটালি was 13.07%. Third question, what's the overall number of tests conducted? A total of something. Tests were conducted before daily test number was reported. আচ্ছা, সো আমরা জানি যে তখন যে টেস্ট নাম্বার গুলা বা টেস্ট পজিটিভ নাকি নেগেটিভ সেই সংখ্যাগুলো একটা সামথিং রেগুলেশন বা কিছু একটা হয়েছিল, তারপরে প্রকাশ করা হতো, এর আগে ওইভাবে প্রকাশ করা হতো। যার কারণে আপনি যদি এখানে দেখেন যে টেস্ট প্রথমে ভ্যালুগুলো 0, ঠিক আছে, ভ্যালুগুলো 0 অর্থাৎ, বা এখানে নিউ টেস্টের এখানেও সব নেম দেওয়া আছে, তার মানে তখনকার ভ্যালুগুলো প্রকাশ করা হতো না। তখন যে প্রকাশ করা হয় নাই সেই টোটাল টেস্টের ভ্যালু হলো এত, এবং এরপর বাকিগুলো প্রকাশ করা হয়েছে। আমরা ইনিশিয়াল টেস্ট হচ্ছে এতটা, এবং পরবর্তী টোটাল টেস্ট বার করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ইনিশিয়াল টেস্ট প্লাস পরে যে নতুন টেস্টগুলো আছে সেগুলোর যোগফল। ঠিক আছে, তাহলে আমরা টোটাল কতটা টেস্ট হয়েছে সেটা বের করতে পারবো। সো ডেটা অ্যানালাইসিস করার আগে আপনাকে সবসময় এইভাবে কোশ্চেন রেডি করতে হবে। ঠিক আছে, আপনি কোশ্চেন রেডি করবেন এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো প্যান্ডাস ডেটা ফ্রেম দিয়ে কোয়েরি করে বা মেথড গুলো ইউজ করে আপনি বের করতে পারবেন। কুয়েরি নিয়ে আমরা একটু দেখি। কুয়েরি আপনারা যারা স্কুল করছেন তারা মোটামুটি জানেন যে কুয়েরি কিভাবে করা হয়। আমার এখানে অনেক ভ্যালু আছে, ঠিক আছে, বাট আমি চাচ্ছি যে নিউ কেসেস যখন 100 বা 1000-এর উপরে ছিল সেই রো গুলো আমার দরকার। আমরা কিভাবে নিতে পারি, আমরা কোভিড ডিএফ বা এখানে আমি লিখি ওকে, কোভিড ডিএফ নিউ কেসেস, যখন আমরা কলামটাকে অ্যাক্সেস করি তখন আমাদের ভ্যালু আসে। এরপর আমরা এখানে গ্রেটার দেন অর লেস দেন অপারেটর ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে চেক করলাম যে নিউ কেসেস গ্রেটার দেন 1000, যখন আমরা নিউ কেসেস গ্রেটার দেন 1000 দিব, যে রোতে নিউ কেসেস গ্রেটার দেন 1000 আছে
সেটার জন্য ট্রু আসবে, ঠিক আছে, অন্যগুলোর জন্য ফলস আসবে। এই ট্রু ফলস ভ্যালুগুলোকে বা এই বুলিয়ান ভ্যালুগুলোকে আমরা যখন আমাদের ডেটা ফ্রেমে পাস করব, যেই রোগুলো ট্রু শুধুমাত্র সেই রোগুলো আমাদেরকে শো করবে, ঠিক আছে। আমরা যদি এখানে লেস দেন দিই, তাহলে লেস দেনের জন্য যে রোগুলো ট্রু সেই রোগুলো শো করবে। তো এখানে আমরা কোয়েরি করলাম, এই কোয়েরির যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা আমরা একটা ভ্যারিয়েবল স্টোর করলাম, যে বুলিয়ান ভ্যালুগুলো আছে সেই বুলিয়ান ভ্যালুগুলোকে আমরা এই ভ্যারিয়েবলে স্টোর করলাম, এবং এই ভ্যারিয়েবলটা আমরা ডিরেক্ট কপি ডিএফ এর মধ্যে পাস করে দিতে পারি, এবং সেই রোগুলো আমাদেরকে এখানে শো, ঠিক আছে। এবং যে ডিএফ আছে সেটাকে আমরা আরেকটা ভ্যারিয়েবল রাখতে পারি, যে হাই কেসেস ডিএফ, এটাকে আমরা আলাদা করে পরবর্তীতে প্রয়োজন হলে অ্যানালাইসিস করতে পারি। তো আপনি এরকম আর একটু কমপ্লেক্স কোয়েরি করতে পারবেন, যেমন টোটাল কেসেস আর টোটাল ডেথস, ঠিক আছে, দুটো সাম বের করলাম এবং পজিটিভ রেট আমরা বের করলাম। সো পজিটিভ রেট হচ্ছে এটা। হুম আমরা ডিরেক্ট কলামের মধ্যে প্রত্যেকটা রো এর জন্য এভাবে পজিটিভ রেট বের করতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা রো এর জন্য এখানে ডিভাইড হবে প্রতিটা রো এর জন্য, তাহলে আমাদের পজিটিভ রেট আসবে। প্রতিটা রো এর জন্য পজিটিভ রেট এবং ওভারঅল যে পজিটিভ রেট, এই দুটো নিয়ে আমরা কোয়েরি করতে পারি, ঠিক আছে। যে রো এর পজিটিভ রেট যে আমাদের ওভারঅল পজিটিভ রেটের চেয়ে বেশি কিনা, যদি বেশি হয় সেই রোগুলোকে আমরা প্রিন্ট করব, বা সেই রোগুলোকে আমরা এখানে স্টোর করব, এটা করতে পারি, ঠিক আছে। এটা একটা কমপ্লেক্স কোয়েরি হবে, তখন আমাদেরকে সেই রোগুলো শো করবে। আপনারা এখানে বিভিন্ন রকম করে ট্রাই করতে পারেন, ঠিক আছে, বিভিন্ন রকম করে কোয়েরি করতে পারেন। একটা বুলিয়ান ভ্যালু আসবে ট্রু ফলস, যে রো গুলোর জন্য ট্রু হবে সেগুলো শো করবে। এখন আমরা চাচ্ছি যে আমরা পজিটিভ যে রেট বের করছিলাম রো বাই প্রতিটা রো এর জন্য যে রেট গুলো বের করছিলাম, সেটা দিয়ে একটা ডিফারেন্ট কলাম আমরা তৈরি করি, ঠিক আছে। আমাদের অলরেডি তো 4টা কলাম আছে, ডেট আছে, নিউ কেস আছে, নিউ টেস্ট আছে, ঠিক আছে, নিউ টেস্ট আছে। আমরা একটা কলাম ক্রিয়েট করতে যাচ্ছি যেখানে আমাদের পজিটিভ রেট গুলো থাকবে। সো পজিটিভ রেট আমরা কিভাবে ক্যালকুলেট করছি একটু উপরে, নিউ কেসেস ডিভাইডেড বাই নিউ টেস্ট, ঠিক আছে। তখন আমরা প্রতিটা রো এর জন্য পজিটিভ রেট পেয়ে যাচ্ছি, এবং এই পজিটিভ রেট গুলো আমরা কিভাবে স্টোর করব, ডিকশনারিতে আমরা যেরকম কোনো কি এক্সিস্ট না করে আমরা সেই কি এর নাম লিখে যেরকম ভ্যালু দিয়ে দিই, একই ওয়েতে আপনি পান্ডাসে এরকম করে কলাম ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আমরা পজিটিভ রেট কলাম ক্রিয়েট করলাম, পজিটিভ রেট কলামের মধ্যে এখানে এটার ভ্যালু গুলো থাকবে, সেখানে পজিটিভ রেটের মধ্যে এই ভ্যালু গুলো চলে আসছে। আমাদের নতুন একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা দেখবো ডেটা ফ্রেমে কিভাবে সর্টিং ইউজ করা যায়, বা ডেটা ফ্রেমকে কিভাবে সর্ট করা যায়। তো ডেটা ফ্রেমকে সর্ট করা খুব সিম্পল। আপনি ডেটা ফ্রেমের নাম লিখবেন, এরপর হচ্ছে ডট সর্ট ভ্যালুস। সর্ট ভ্যালুস এর মধ্যে যেই কলামের উপর ডিপেন্ড করে সর্ট হবে সেই কলামের নাম লিখবেন। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে নিউ কেসেস এর উপর ডিপেন্ড করে সর্ট হবে, ঠিক আছে। 0 গুলো উপরে থাকবে এবং হাইয়েস্ট গুলো নিচে থাকবে। অথবা যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে করি, তাহলে হচ্ছে হাইয়েস্ট গুলো উপরে থাকবে, লোয়েস্ট গুলো নিচে থাকবে। ওকে, সো আমরা এখানে কলামের নাম দিলাম। এরপর আমরা অ্যাসেন্ডিং ইকুয়াল টু ফলস দিলাম। অ্যাসেন্ডিং ইকুয়াল টু ফলস মানে ডিসেন্ডিং অর্ডার থাকবে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বক্রমিক, ছোট থেকে বড়গুলো শো করবে, আর ডিসেন্ডিং হচ্ছে অধক্রমিক, বড় থেকে ছোটগুলো শো করবে। তো আমরা সর্ট করলাম, সর্ট করার পর আমরা ফার্স্ট 10টা এলিমেন্ট দেখবো, ঠিক আছে। সর্ট করার পর আমরা দেখতেছি যে নিউ কেসেস এর জন্য হাইয়েস্ট এলিমেন্ট হচ্ছে 6557, এরপর হচ্ছে 6153, এভাবে। আমরা যদি ডেট গুলা দেখি, যে এখানে ডেট গুলা সবগুলা হচ্ছে মার্চের দিকে, ঠিক আছে। মার্চ 22-এর দিকে সবচেয়ে বেশি নিউ কেস ছিল, মার্চ 27-এ সবচেয়ে বেশি নিউ কেস, সেকেন্ড হাইয়েস্ট নিউ কেস ছিল। তো মোটামুটি মার্চে বুঝতে পারতেছি যে আমাদের কোভিড এর প্রকোপটা বেড়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন চেক করবো যে আমরা ডেথ সর্ট করবো। ওকে, সো ডেথ সর্ট করে আমরা দেখবো যে কখন বেশি ডেথ হয়েছে। সর্ট দিলাম, ডেথ দিলাম, এবং এখানে অ্যাসেন্ডিং ফলস দিয়ে আমরা চেক করলাম। চেক করার পর আমরা দেখতেছি যে ডেথ ও মার্চের দিকে, মার্চের লাস্ট সপ্তাহে বেশি, ঠিক আছে। মার্চের স্পেশালি মার্চের লাস্ট যে 2-3 দিন আছে সেদিন ডেথ বেশি, এবং সবচেয়ে বেশি নিউ কেস ডিটেক্ট হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে। সো এখান থেকে ধরেন একটা অ্যাজাম্পশন আসা যায় যে মার্চে এটা প্রকোপ বেশি ছিল, সবচেয়ে বেশি ডিটেক্ট হয়েছে এবং সবচেয়ে বেশি ডেথ হয়েছে। ওকে, এবং আপনি যদি এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিছু না দেন, বাই ডিফল্ট হচ্ছে
এটা অ্যাসেন্ডিং থাকে। সো আমরা যদি নিউ কেসেস দিয়ে ডিরেক্টলি সর্ট করি তাহলে হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে। এবং অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার পর আমরা দেখতেছি যেখানে নেগেটিভ ভ্যালু আছে, এটা আমরা উপরেও দেখছিলাম যে মিন ভ্যালু আমাদের নেগেটিভ আসে। সো নেগেটিভ এখন নিউ কেসেস তো নেগেটিভ হয় না, ঠিক আছে, বা নিউ ডেথস তো নেগেটিভ হয় না, রাইট? সো এখানে কি হয়েছে? সো এখানে দুইটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ডেটা যে ইনপুট, যেখান থেকে ইনপুট হয়েছে সেখান থেকে ভুল আসছে, বা এই ডেটা ফ্রেমটা যেখানে ক্যালকুলেশন হয়েছিল সেখানে ভুল হয়েছে, ঠিক আছে। এই জাতীয় জিনিসপত্রকে আমরা অ্যানোমালি বলি। সো অ্যানোমালি হ্যান্ডেল করার বিভিন্ন উপায় আছে। অ্যানোমালি হ্যান্ডেল করার উপায় হচ্ছে আমরা এখানে ভ্যালু জিরো করে দিতে পারি, ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা তার আগের দিনের আর পরের দিনের ভ্যালু দেখতে পারি। যদি দেখি যে আগের দিনের আর পরের দিনের ভ্যালুর মধ্যে একটা প্যাটার্ন আছে বা কাছাকাছি, তার মানে হচ্ছে এখানে কেউ ডেটা এন্ট্রি করার সময় টাইপিং মিস্টেক হয়েছে বা ইনফরমেশন কোনো মিসম্যাচ হয়েছে, তখন আমরা একটা এভারেজ ভ্যালু বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং মেশিন লার্নিং ফেজে আমরা আরো কিছু অ্যাডভান্সড অ্যাপ্রোচ দেখবো যে কিভাবে করা যায়, বাট আপাতত আমরা এটা দেখি। সো এখানে আমাদের নেগেটিভ ভ্যালু কখন আসছে? নেগেটিভ ভ্যালু যখন আমাদের ইন্ডেক্স 171 সেখানে আসছে। সো আমরা 171, তো 171 তো আমরা 169 এবং 175 এই রেঞ্জের ভ্যালুগুলো দেখি, ঠিক আছে। তার আগের দিন পরের দিন যে ভ্যালুগুলো আছে ওগুলোও দেখি। সো আমাদের এখানে 179 ইন্ডেক্স আছে 18 তারিখ, 18 তারিখে নিউ কেস ছিল 328টা, 19 তারিখে 331টা, 20 তারিখে এখানে নেগেটিভ চলে আসছে বা মাইনাস চলে আসছে, 21-এ 264টা, 22-এ 224টা। এখানে অনেকে বলবেন যে চাইলে তো নেগেটিভকে পজিটিভ করে ফেলা যায়, তাই না? বাট ডেটা আমরা যখন দেখতেছি ডেটার মধ্যে সেই প্যাটার্নটা কিন্তু নেই, ঠিক আছে। হঠাৎ করে 300, এখানে 300 300 200, তো এখানে হঠাৎ করে একদিনে 100 হওয়াটা ভেরি আনলাইকলি। তার মানে আমাদের ডেটা যেখান থেকে ইনপুট হয়েছে সেখানে ভুল হয়েছে। তো আমরা যেটা করতে পারি, আমরা উপরের ভ্যালু আর নিচের ভ্যালু এই দুটো অ্যাভারেজ করে এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা জিরো বসাই, জিরো বসালে কিন্তু এটা ফেয়ার হবে না, ঠিক আছে। 300 থেকে হঠাৎ করে জিরো হয়ে যাবে না। So আমরা যেটা করতে যাচ্ছি, আমরা হচ্ছে অ্যাভারেজ করব আগের দিনের ভ্যালু আর পরের দিনের ভ্যালু, এই দুটো অ্যাভারেজ করে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে মোটামুটি একটা এস্টিমেটেড ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা আগের দিনের ভ্যালু নিলাম, পরের দিনের ভ্যালু নিলাম, ঠিক আছে। আমাদের এই নেগেটিভটা আছে 171, তাহলে আমরা 170-এর নিউ কেসের ভ্যালু নিব, 72-এর নিউ কেসের ভ্যালু নিব, ঠিক আছে। আমরা অ্যাট ইউজ করলাম, 70-এর নিউ কেসের ভ্যালু যোগ 72-এর নিউ কেসের ভ্যালু ডিভাইডেড বাই 2। এই ভ্যালুকে আমরা কোথায় বসাবো? 71-এর নিউ কেসে বসিয়ে দিব, ঠিক আছে। ইকুয়াল টু দিয়ে আমরা বসিয়ে দিলাম, এবং বসিয়ে দেওয়ার পর আমরা যদি এই রেঞ্জটা আবার দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে দেখেন 197.5 চলে আসে। এখন বলবেন যে নিউ কেস, এখানে তো 0.5 তো মানুষ হয় না, তাই না? বাট অ্যাটলিস্ট বেটার। এবং আমরা যদি চাই এখানে টাইপ কাস্ট করে দিতে পারি, টাইপ কাস্ট করে এটাকে ইন্টিজার করে ফেলা যেতে পারে বা ফ্লোর করে ফেলা যেতে পারে, তখন হচ্ছে এটা 197 হয়ে যাবে। ওকে, এই হচ্ছে পান্ডাসের একটা বেসিক ওভারভিউ, যে পান্ডাস দিয়ে আমরা দেখলাম কিভাবে ডেটা লোড করা হয়, কিভাবে ডেটা প্রসেস করা হয়, ক্যালকুলেশন করা হয়। এবং নেক্সট লেকচারগুলোতে আমরা একটা অ্যাডভান্সড ফিচারগুলো দেখবো, কিভাবে গ্রুপিং করতে হয়, অ্যাগ্রিগেট করতে হয়, কিভাবে ডেট ফিচার হ্যান্ডেল করতে হয়, এবং আমরা কিভাবে কিছু প্লটিং সম্পর্কেও দেখবো। যদি আমাদের প্লটিং এর জন্য আলাদা মডিউল আছে, বাট পান্ডাস দিয়ে ছোটখাটো প্লট রেডি করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখবো। অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অর ডেটা সায়েন্টিস্ট, আপনার ওয়ার্ক ফ্লোর বেশিরভাগ সময় কাটবে পান্ডাস ডেটা ফ্রেম হ্যান্ডেল করতে, ডেটা সেট ক্লিন করতে, ডেটা সেট প্রসেস করতে, ম্যানিপুলেট করতে। সো পান্ডাস একটি স্ট্রং বেস ক্রিয়েট করা খুব প্রয়োজন।